বিজ্ঞান কোনো দেশের সীমানা মানে না, কারণ জ্ঞান কেউ আটকে রাখতে পারেনি, আর তাই জ্ঞান সারা বিশ্বকে একসঙ্গে আলোকিত করে। আমরাও আশা করব কোয়েস 3.0 এই শেষ এপিসোড প্রত্যেকটি মানুষের কাছে ছড়িয়ে পড়বে, তারা এই শোকে ভালোবাসবেন। নমস্কার, সকলকে স্বাগত জানাই ডিডি বাংলা এবং বেলা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত কোয়েস 3.0-তে। এখানে আমরা বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট করি, সেখান থেকে উঠে আসে প্রশ্ন এবং তার উত্তর দেয় দুটো টিম, টিম পিসি রে এবং টিম এমএন সাহা। টিম এমএন সাহাকে আজ রিপ্রেজেন্ট করছে শ্রী নরসিংহ বিদ্যাপীঠ কদমতলা। তোমরা তোমাদের পরিচয় দাও। নমস্কার, আমি প্রবাল মহন্ত, ক্লাস 11 সায়েন্সের ছাত্র। ওকে। নমস্কার, আমি অর্ণব রায়, শ্রী নরসিংহ বিদ্যাপীঠের ক্লাস 11 সায়েন্সের ছাত্র। নমস্কার, আমি হরেকৃষ্ণ রায়, আমি ক্লাস 11 সায়েন্সের ছাত্র। ওকে। টিম পিসি রেকে রিপ্রেজেন্ট করছে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, পুরুলিয়া। তোমরা তোমাদের পরিচয় দাও। নমস্কার, আমি রোহিত সেন, ক্লাস 11। নমস্কার, আমি সৌপর্ণ দাস, ক্লাস 11। নমস্কার, আমি সন্মিত্র দাস, ক্লাস 9। ওকে, পরিচয় তো পেয়ে গেলাম, তাহলে জানিয়ে দিই এই পর্বে এখানে কি কি হতে চলেছে। থাকবে 3টে রাউন্ড, দুটো সরাসরি প্রশ্নোত্তরের রাউন্ড এবং একটি বাজার রাউন্ড। সরাসরি প্রশ্নোত্তরের রাউন্ডে এক্সপেরিমেন্ট হওয়ার পর তোমাদের কাছে সরাসরি প্রশ্ন আসবে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পাবে 10 নম্বর এবং সঠিক উত্তর শুরু করার জন্য সময় পাবে 20 সেকেন্ড। যদি না পারো উত্তর দিতে তাহলে সেক্ষেত্রে সেটা চলে আসবে অন্য টিমের কাছে বোনাস হিসেবে। বোনাসের পয়েন্ট তো +5, আর উত্তর শুরু করার জন্য সময় পাবে 10 সেকেন্ড। বাজার রাউন্ডেও কিন্তু একই ব্যাপার, কিন্তু প্রশ্ন আসবে সরাসরি, যে আগে বাজার প্রেস করবে তার কাছে উত্তর দেওয়ার সুযোগ আসবে। বাজার প্রেস করার পর কিন্তু সঠিক উত্তর দিতেই হবে। যদি না দাও তাহলে -5, আর অবশ্যই সঠিক উত্তর দিলে +10, আর উত্তর শুরু করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। নিয়মাবলী জানিয়ে দিলাম আপনাদের জন্য, ওদের জন্য। প্রথম এক্সপেরিমেন্টের জন্য আমরা ডেকে নিই স্যারকে। এই পর্বে তোমাদেরকে স্বাগত। এই পর্বে আমরা প্রথম দুটি প্রশ্ন করব ক্লকওয়াইজ, অর্থাৎ প্রথমে টিম এমএন সাহা, তারপর টিম পিসি রে, এবং তারপরের দুটি প্রশ্ন আমরা করব অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে টিম পিসি রে তারপর টিম এমএন সাহা। এবং বরাবরের মতোই আমাদের প্রশ্ন করার জন্য রয়েছে একটি এক্সপেরিমেন্ট, এবং সেই এক্সপেরিমেন্টে আমার সহযোগিতা করার জন্য আমি ডেকে নেব শ্রী জয়দেব মাইতিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা তুলাযন্ত্র রয়েছে, এবং তুলাযন্ত্রের দুই বাহুতে, একটি বাহুতে চাপানো রয়েছে একটি বিকারে কিছুটা পরিমাণ জল, এবং অপর বাহুতে রয়েছে কিছুটা ওয়েট। এই ওয়েট এবং জল রাখা অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ তুলাযন্ত্র এটি কিন্তু একটা সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে রয়েছে। যতটা জল আছে ততটা ওয়েট রয়েছে, রাইট? এবার তোমরা ধারণা করো তো, আমরা যদি একটি আঙুলকে এই জলের মধ্যে ডোবাই তাহলে কি হবে? এই ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বজায় থাকবে না সেটি থাকবে না? এটি কিন্তু প্রশ্ন না, একটু তোমরা অনুমান করতে পারো। যাই হোক, আমরা করে দেখি সেটা। আমরা এবার এই জলের মধ্যে একটি আঙুল ডোবাবো। কি আশ্চর্য, আঙুল কিন্তু টাচ করলো না বিকারকে, শুধু আঙুলটা জলে ডোবালেই কিন্তু তোমরা দেখতে পেলে যে যেদিকে জল রয়েছে সেদিকটা কিন্তু নিচে নেমে আসে, যেন তার ভার একটু বৃদ্ধি পেয়ে গেছে। তো প্রথম প্রশ্ন টিম এমএন সাহার জন্য হচ্ছে, তুলাযন্ত্রের যে বাহুতে জলের বিকার রাখা আছে সেটি নিচে নেমে গেল যখন একটি আঙুলকে জলের মধ্যে ডোবালাম। এই ঘটনার কারণ কি? তোমাদের উত্তর শুরু করার সময় হচ্ছে এখন থেকে। সময় কিন্তু এগিয়ে চলেছে। এখানে যখন আঙুলটি ঢোকানো হলো তখন তার ফলে যে ফোর্সটা অ্যাপ্লাই হলো সেটা এখানে ভরে কনভার্ট হলো। প্লাস যখন আঙুলটা ডোবানো হলো এবং তার ফলে জলের যে লেভেলটা ছিল সেটা কিছুটা পরিমাণ বৃদ্ধি পেল, সেই কারণে আঙুলটার বাড়তি ভরের জন্য এই বিকারের জলওয়ালা পাত্রটা ওজনটা বেশি হয়ে নেমে আসলো। তোমরা কাছাকাছি তো পৌঁছেছো, কিন্তু সঠিক উত্তর এটাকে আমি গণ্য করতে পারছি না। এই প্রশ্ন বোনাস হিসাবে চলে যাচ্ছে টিম পিসির এর কাছে। উত্তর দেওয়ার
দেওয়ার সময় শুরু হচ্ছে তোমাদের এখন থেকে। যখন এমনি জলটা আছে বিকারে তখন একটা সেম মলিকিউলস আছে ওয়াটারে, তখন ওই জন্য এটা একটা কোহেসিভ ফোর্সগুলো অ্যাপ্লাই হচ্ছে। এবার যখন আমরা আঙুলটা দিলাম তখন অ্যাডহেসিভ ফোর্স একটা প্রডিউস হলো, যেটার জন্য ওয়াটারটা আরও নিচের দিকে রিপেল করলো, যেটার জন্য ওটা একটু নিচে চলে যাওয়ার চেষ্টা করলো। না, আমরা কোনো স্কুলের কাছ থেকে কিন্তু সঠিক উত্তর পেলাম না, তাহলে কিন্তু আমরা কাউকেই কোনো মার্কস দিতে পারছি না। চলো এবার আমরা সঠিক উত্তরটি কি সেটি একটু বিশদে দেখে নিই। একটা দিকে কিন্তু রয়েছে বিকার, এবং এই বিকারে জলে যখন আঙুল ডোবাচ্ছ তখন প্লবতার জন্য কিন্তু জল আঙুলের উপর একটা বল প্রয়োগ করে, ঠিক আছে? এই আঙুল যে একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করলো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, তার জন্য কিন্তু এর একটা বল প্রযুক্ত হলো, এবং এই বলের ফলেই কিন্তু যে পাশে বিকারটি রয়েছে সেই পাশটি নিচে নেমে যায়। তোমাদের কি টেনশন হচ্ছে, ভয় করছে একটু একটু? করছে না তো? কারণ তোমাদের স্কুল, সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল তোমাদের কিন্তু দেখছে এই মুহূর্তে। ভালো করে উত্তর দিতে হবে ভেবে চিনতে। যা হচ্ছে এগুলো কিন্তু বইয়ে পড়েছো, সমস্ত তোমাদের চেনা জানা প্রশ্ন। তো দেখে নিই আমরা পরবর্তী পরীক্ষা কি আসে, কিন্তু তার আগে স্কোর এই মুহূর্তে যেহেতু কেউ কোনো রকম সঠিক উত্তর দিতে পারেনি, তাই এখনও ওদের স্কোর 0। এই পর্বের দ্বিতীয় সরাসরি প্রশ্ন চলে যাবে টিম পিসির এর কাছে। তার জন্য যথারীতি আমাদের কাছে রয়েছে একটি এক্সপেরিমেন্ট, এবং এক্সপেরিমেন্ট করার আগে আমরা দেখে নিই কী এক্সপেরিমেন্টাল সেট আপ আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে রয়েছে একটি চুম্বক, এবং তার সঙ্গে রয়েছে চুম্বকের সঙ্গে দুটি সম আকৃতির অ্যালুমিনিয়ামের চোঙ, একটি ফাঁপা নল দুটি বলতে পারো। এর মধ্যে কিন্তু দৈর্ঘ্য বরাবর একটা কাটা রয়েছে। আরেকটি যে ফাঁপা নল রয়েছে সেটি কিন্তু নিরেট, সেখানে কোনো কাটা ছেঁড়া করা হয়নি। এইবার আমরা যেটা করব, এই ফাঁপা নলটির ভেতর দিয়ে একটি চুম্বককে পড়তে দেব, এবং দেখব আমরা কি হয়। পর্যবেক্ষণ করো ভালো করে। প্রথমে নিরেট নলটির মধ্যে দিয়ে চুম্বকটি ছাড়া হলো। আশ্চর্য, চুম্বকটি কিন্তু অনেক আস্তে আস্তে নিচে নামবে। এবার আমরা কাটা নলটির মধ্যে দিয়ে কিন্তু চুম্বকটি ছাড়বো এবং যেতে দেবো, এবং দেখবো এক্ষেত্রেও কিন্তু প্রায় একই সময় নিল। সুতরাং টিম পিসির এর কাছে প্রশ্ন হলো, কাটা নলের মধ্যে দিয়ে চুম্বকটি পড়তে যা সময় নেয়, নিরেট নলের ক্ষেত্রেও কিন্তু একই সময় নেয়। কেন? তোমাদের উত্তর দেওয়া শুরু করার সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় কিন্তু এগিয়ে চলেছে। নলটা মানে কি ওটা? এটা অ্যালুমিনিয়ামের নল। একই সময় নিয়ে, একই সময় নিয়ে পড়ছে কেন? কি ওর মানে অ্যাকচুয়ালি কি, যে ম্যাগনেটটা যখন পড়ছে ওটা আপনার কোনো এর ওপর ডিপেন্ড করছে না যে ফাঁপা আছে না ফাঁপা নেই। ওটা হচ্ছে কমপ্লিটলি যে ম্যাগনেটিক প্রপার্টির জন্য দুটো যেহেতু সেম মেটেরিয়ালের হচ্ছে, তাই একই সময় ওটা পড়ে যাচ্ছে। আমরা এই উত্তরটিকে সঠিক হিসাবে নিতে পারলাম না। বোনাস প্রশ্ন চলে যাচ্ছে টিম এমএন শাহর কাছে। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। যদি পদার্থ দুটি চৌম্বক পদার্থের হতো, যেমন কি লোহা, নিকেল কিংবা কোবাল্টের হতো, তাহলে যেই চোঙাকৃতির টিউবে কাটা নেই সেখানে চৌম্বক আস্তে আস্তে পড়তো, এবং যেখানে কাটা আছে সেখানে দেরিতে পড়তো। কারণ চৌম্বক পদার্থ দিয়ে যদি তৈরি হতো এই কাটাহীন নলটা, তাহলে সেখানে চুম্বকটি যখন যেত তখন একটি ম্যাগনেটিক ফিল্ড আবিষ্ট হতো, এবং যেহেতু এই কাটাযুক্ত নলটায় কাটা রয়েছে, মানে সমস্ত জায়গাটা একটার সাথে একটা লিঙ্ক না, কাটা রয়েছে, সেই কারণে সেখানে ম্যাগনেটিক ফিল্ড আবিষ্ট হতে পারতো না। সেই কারণে কাটা অংশটা দিয়ে তাড়াতাড়ি পড়ে যেত, আর বিকারটা মানে যেটি চৌম্বক পদার্থ যেখানে কাটা নেই সেটা দিয়ে দেরিতে পড়তো। কিন্তু এখানে আমাদের বলা হয়েছে দুটি অ্যালুমিনিয়াম, সেই কারণে যেহেতু দুটি পদার্থই অচৌম্বক পদার্থ, সেই কারণে দুটি সমান সময়ের মধ্যেই পতিত হচ্ছে, অর্থাৎ কোনো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে না। বুঝতে পেরেছি তোমরা কি বলতে যাচ্ছ, কিন্তু এটিও সঠিক উত্তর নয়। সুতরাং কোনো সঠিক উত্তর না পাওয়ার কারণে এবারও কিন্তু আমরা কোনো নাম্বার দিতে পারলাম না কোনো টিমকে। এবার আমরা একটু বিশদে উত্তরটা দেখে নিই। দেখো, চুম্বক যখন পড়ছে অ্যালুমিনিয়াম নলের মধ্যে, তখন একটা চৌম্বক ক্ষেত্র কিন্তু আবিষ্ট হচ্ছে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের পাশে কিন্তু তৈরি হচ্ছে
ঘূর্ণি তড়িৎ এই নলের মধ্যে, ঠিক আছে? সেই ঘূর্ণি তড়িৎ কিন্তু দুটির মধ্যেই প্রায় সমপরিমাণে তৈরি হয়। দৈর্ঘ্য বরাবর কাটা থাকলেও এর মধ্যে কিন্তু ঘূর্ণি তড়িৎ বা এডি কারেন্ট বলে যেটা আমরা জানি সেটা কিন্তু বাধা পায় না, সেটা কিন্তু দুক্ষেত্রেই সৃষ্টি হয় এবং তার জন্য প্রায় একই সময়ে চুম্বক দুটি কিন্তু দুক্ষেত্রে চুম্বকটি কিন্তু একই সময়ে নিচে পড়ে। আশা করি প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে এবার পরিষ্কার হয়েছে। আইনস্টাইন বলেছিলেন যে আমি ইনটিউশন আর ইন্সপিরেশনে বিশ্বাস করি। মাঝে মাঝে মনে হয় আমি ঠিক, কিন্তু আমি জানি না যে আমি ঠিক কি না। তোমাদের আগের উত্তরটা শুনে এরকমটাই মনে হচ্ছিল। এখানে কিন্তু কনফিডেন্টলি উত্তর দিতে হবে, তবে গিয়ে একটা উত্তর গ্রহণযোগ্যতা পাবে, তাই তো? এই মুহূর্তে যারা দেখছেন তারাও কিন্তু উত্তর দেওয়ার জন্য নিষ্পিস করছেন যে এ ঠিক বলতে পারলো না। তোমাদের ক্ষেত্রেও তাই, হ্যাঁ? পরের এক্সপেরিমেন্ট খুব ভালো করে দেখো এবং তারপর ঠিক করে উত্তর দাও। দেখা যাক পরের প্রশ্ন কি আসে, কিন্তু তার আগে স্কোরটা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুহূর্তে টিম এমএন সাহা রয়েছে 0 এবং টিম পিসিরে রয়েছে 0। এই পর্বের তৃতীয় প্রশ্ন চলে যাবে টিম পিসির এর কাছে এবং তার আগে আমাদের কাছে রয়েছে একটি এক্সপেরিমেন্ট যেটি থেকে প্রশ্ন উঠে আসবে এবং তার জন্য রয়েছে একটি এক্সপেরিমেন্টাল সেটআপ। তো সেটআপে কি কি আছে আমরা দেখে নিই। আমাদের কাছে রয়েছে একটি অ্যালুমিনিয়ামের রিং, একটা হলো রিং, আর তার সঙ্গে রয়েছে একটি কাঠের চাকতি। আমরা ওজন করে দেখাবো, তাদের যেটা ভর সেটা কিন্তু এক, ভর বা ভার যাই বলো সেটা কিন্তু একই রয়েছে। এটা দেখো প্রায় 280 গ্রাম কাঠের চাকতিটির ভর। এবার আমরা অ্যালুমিনিয়াম রিংটির ভর দেখব, সেটাও কিন্তু প্রায় 280 গ্রাম। তাদের আকৃতিও কিন্তু এক, তাদের ব্যাস কিন্তু এক, তোমরা দেখতে পাচ্ছ। আর এর সঙ্গে আমাদের কাছে রয়েছে একটি নততল, ঠিক আছে? এক্সপেরিমেন্টাল সেটআপটা তোমাদের কাছে পরিষ্কার। এবার আমরা কি করতে চলেছি প্রথমে তোমরা বুঝে নাও, তারপর ভালোভাবে অবজার্ভ করবে। আমরা একই সঙ্গে রিং এবং চাকতিটি ছেড়ে দিতে চলেছি। তোমরা লক্ষ্য করবে কোনটি আগে পৌঁছায়, করে দেখা যাবে। ছাড়া হোক। দেখতে পেলে চাকতিটি কিন্তু আগে পৌঁছালো। তোমাদের কাছে প্রশ্ন হলো রিং এর চেয়ে আগে চাকতিটি নততলের নিচে পৌঁছালো কেন? তোমাদের উত্তর শুরু করার সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় কিন্তু এগিয়ে চলেছে। তো এখানে যে আমাদের গোল যে চাকতিগুলো আছে, এবার যে কাঠের যেটা আছে ওটা হচ্ছে আমাদের সলিড একটা স্ফিয়ার। তো এবার যখন এটা সলিড স্ফিয়ার হবে, ওটার সেন্টার অফ, প্রথম কথা এটা স্ফিয়ার না, একটা সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, সলিড একটা সিলিন্ড্রিক্যাল চাকতি। তো ওটার যে এবার সেন্টার অফ মাসটা হবে সেটার সাথে এই অ্যালুমিনিয়ামের রিং এর সেন্টার অফ মাসটা সেম হবে না, যার ফলে ওটা সলিড, একদম সলিড হওয়ার জন্য, হলো নয় বলে সলিড হওয়ার জন্য ওটা আগে পৌঁছে যাচ্ছে, কিন্তু যেহেতু এটা রিং একটা হলো স্ফিয়ার, ওটা তাই ওটা পরে যাচ্ছে। তোমাদের উত্তরটি বুঝতে পেরেছি, কিন্তু এটি সঠিক উত্তর নয়। সুতরাং বোনাস হিসাবে প্রশ্নটি চলে যাবে টিম এমএন সাহার কাছে এবং টিম এমএন সাহার উত্তর শুরু করার সময় শুরু হচ্ছে এখন থেকে। কাঠের যে চাকতিটি, অর্থাৎ কাঠের যে সলিড সিলিন্ডার, হ্যাঁ, কাঠের যে সলিড সিলিন্ডারটি আগে পৌঁছালো, সেটার সম্পূর্ণ ভর অর্থাৎ সেন্টার অফ মাস ওই সলিড বডিটার মধ্যে অ্যাকিউমুলেটেড ছিল। আর যেটা ওই ফাঁপা সিলিন্ডার ছিল অ্যালুমিনিয়ামের তৈরি, সেটা তার বডি অর্থাৎ যে রিং যেই অংশটা মেটাল দিয়ে তৈরি তার মধ্যে ছিল না, তার বাইরে ছিল। কেন্দ্রে ছিল ঠিকই, কিন্তু তার বাইরে ছিল। সেই কারণে মাস সম্পূর্ণ ভরটা কোন পয়েন্টে অ্যাকিউমুলেটেড আছে তার উপর ভিত্তি করে কাঠের চাকতিটি আগে পৌঁছালো, সেক্ষেত্রে রিংটি কিছুটা পরে পৌঁছেছিল। তোমাদের উত্তর বুঝতে পারলাম, কিন্তু এটিও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর ভারকেন্দ্র বা ভরকেন্দ্রকে কেন্দ্র করে নয়, সেটি অন্য কিছুকে। সেটি কি এবং একটু বিশদে সেই ব্যাপারে আলোচনা আমরা এবার করে নিই। এই যে রয়েছে এই দুটির ভরের বন্টন আলাদা। এই যে কাঠের চাকতিটি সেটিতে কিন্তু মাস অলমোস্ট ইউনিফর্মলি বন্টন হয়ে রয়েছে একইভাবে কিন্তু চারিদিকে। এক্ষেত্রে মাস কিন্তু কনসেন্ট্রেটেড রিংয়ের এই ব্যাসার্ধের শেষ বরাবর, কাছে কিন্তু কোনো মাস নেই। সুতরাং যেটি কাজে আসছে সেটা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক কিন্তু mr² সূত্র অনুযায়ী এর বেশি।
সুতরাং এর জড়তা ভ্রামক যেহেতু বেশি এর থেকে, তাই এর গতীয় বা স্থিতি অবস্থার পরিবর্তন করা আরো বেশি ডিফিকাল্ট, বা উল্টোভাবে বলতে পারো কাঠের চাকতিটির স্থিতি বা গতীয় অবস্থা পরিবর্তন করা আরো সহজ। সেই জন্য এই নততল বরাবর যে এমজিএইচ পোটেনশিয়াল ছিল তার থেকে কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয়ে এটি আগে কিন্তু গতীয় শক্তিতে পরিণত করে স্থিতিশক্তিকে, এবং এটি আগে পৌঁছে যায় নততলের শেষ প্রান্তে। দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট দ্য ফিউচার ইজ টু ক্রিয়েট ইট। অর্থাৎ আজকে আমরা এই মঞ্চে যা করছি তাই হয়তো এই স্টুডেন্টসদের কোথাও না কোথাও এগিয়ে দেবে সায়েন্সের দিকে আরও একটু। হতেই পারে ওদের মধ্যে থেকে কেউ কেউ বিজ্ঞানী হয়ে উঠলো এবং আমাদেরকে আরও খানিকটা এগিয়ে নিয়ে গেল। আপাতত এই মুহূর্তে স্কোর কিন্তু দুটো টিমই 0, কারণ কারো কাছ থেকে এখনো পর্যন্ত আমরা সঠিক উত্তর পাইনি। দেখা যাক এই রাউন্ডের শেষ প্রশ্নে ওরা সঠিক উত্তর দিতে পারে কিনা। এই রাউন্ডের শেষ প্রশ্নটি চলে যাবে টিম এমএন শাহর কাছে সরাসরি। আমরা দেখে নিই আমাদের কাছে কি এক্সপেরিমেন্টাল সেটআপ রয়েছে। দেখো আমাদের কাছে 3টে কিন্তু সম আকৃতির প্লেনো কনভেক্স লেন্স রয়েছে। একটি রয়েছে বায়ু ভর্তি বা ফাঁপা, আরেকটি রয়েছে অ্যাক্রিলিকের, সেটি হচ্ছে নিরেট, এবং তারপরেরটি রয়েছে ফাঁপা কিন্তু এর মধ্যে আমরা জল ভরে দিয়েছি। সুতরাং একটি ফাঁপা লেন্স, একটি নিরেট লেন্স এবং একটি জল ভর্তি লেন্স। এবার আমরা লেজার পাস করব এই লেন্সের মধ্যে দিয়ে। প্রথমে আমরা লেজারটি পাস করব কিন্তু ফাঁপা যে লেন্স রয়েছে তার মধ্যে দিয়ে। আমরা সুইচ অন করি লেজারের এবং লেজারটিকে নিয়ে যাই ফাঁপা লেন্সের কাছে এবং দেখি কি হলো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রশ্মিগুলি প্রায় সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা লেজারটিকে নিয়ে যাব নিরেট অ্যাক্রিলিক প্লেনো কনভেক্স লেন্সের কাছে এবং আমরা দেখব প্রতিসৃত রশ্মি কোথায় গিয়ে মিলিত হয়। তোমরা দেখতে পাচ্ছ কিছুটা দূরে এরা কিন্তু প্রতিসৃত রশ্মিগুলো মিলিত হয়েছে, সেখানে আমরা একটা মার্কও দিয়ে রেখেছি। এবার আমরা নিয়ে যাব জল ভর্তি প্লেনো কনভেক্স লেন্সের কাছে। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রতিসৃত রশ্মিগুলো মিলিত হয় আর একটু কিন্তু দূরে, অর্থাৎ কিনা নিরেট যে অ্যাক্রিলিকের লেন্স রয়েছে তার থেকে জলভর্তি লেন্সের ক্ষেত্রে কিন্তু প্রতিসৃত রশ্মিগুলো একটু দূরে গিয়ে মিলিত। এক্সপেরিমেন্টটা পরিষ্কার তোমাদের কাছে? টিম এমএন শাহর কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, নিরেট ও জলভর্তি লেন্স দুটির ক্ষেত্রে প্রতিসৃতি রশ্মিগুলি আলাদা আলাদা দূরত্বে গিয়ে মিলিত হচ্ছে কেন? তোমাদের উত্তর শুরু করার সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় কিন্তু এগিয়ে চলেছে। পাঁচ সেকেন্ডেরও কম সময়। প্রথম ক্ষেত্রে বলো বলো। প্রথম ক্ষেত্রে স্যার যেহেতু দর্পণটি ফাঁকা রয়েছে, মানে যেহেতু দর্পণটির সামনে মানে এই অংশটার মধ্যেখানেও বায়ু রয়েছে, বাইরেও বায়ু রয়েছে, সেই কারণে মাধ্যমটি একই। সেই কারণে আলোকরশ্মি যেরকমভাবে চলা শুরু করছিল সেই কারণে ওইভাবেই কোনো বিন্দুতে মিলিত না হয়ে সোজা চলে গেছে। সেকেন্ড দর্পণের ক্ষেত্রে যদি আসি তাহলে সেটি বায়ুপূর্ণ রয়েছে, সেটাকে চাপ দেওয়া রয়েছে, সেই কারণে এই বায়ুর ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই লেন্সের ভিতরে দর্পণের ভেতরে যে বদ্ধ অবস্থায় সেই বায়ু রয়েছে সেটি বেশি ঘন মাধ্যম এবং তার বাইরেটা লঘু মাধ্যম, সেই কারণে আলোকরশ্মি প্রতিসরাঙ্ক হয়ে অবিলম্বের দিকে সরে যাচ্ছে। ঠিক আছে। প্রতিফলিত আর পরবর্তী ক্ষেত্রে প্রতিসৃত হয়ে, আর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ শেষ ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ দর্পণটার ভিতরে জল ভরা আছে সেই কারণে এটি বেশি ঘন মাধ্যম এবং তারপর থেকে সেকেন্ড যেটা নিরেট বা বায়ুর চেয়ে বেশি ঘন মাধ্যম, সেই কারণে মানে সেকেন্ড নিরেট দর্পণ। একটা কথা বলো, সেকেন্ড নিরেট এবং থার্ড জল এই দুটোর মধ্যেই তোমরা বলো, বায়ু যেটা রয়েছে সেটা বলতে হবে না, নিরেট এবং জল ভর্তি এর মধ্যে তুলনা করে বলো। জলের ঘনত্ব বেশি, জলের ঘনত্ব এখানে বেশি ঘনত্ব, তো তার জন্য হচ্ছে আলোকরশ্মিটা ওখানে না গিয়ে যে তার অবিলম্ব পথটা সেইখানে একটু প্রতিষ্ঠিত হয়ে সেই বিন্দুতে মিলিত হয়ে যায়, প্রতিসরাঙ্ক। এবং দ্বিতীয় থেকে দূরে গিয়ে মিলিত হচ্ছে। তোমাদের উত্তরটি আমি বুঝতে পেরেছি, কিন্তু উত্তরটি ভুল, উত্তরটি সঠিক নয়। এই জন্য এই প্রশ্নটি
বোনাস হিসাবে চলে যাবে টিম পিসির এর কাছে এবং টিম পিসির এর উত্তর শুরু করার সময় শুরু হচ্ছে এখন থেকে। সেকেন্ড রাইট, সেকেন্ডেরটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি হচ্ছে না, কেন কি ওটা একটা সলিড মেটেরিয়াল হচ্ছে, আর যে এখানে লিকুইড আছে ওটা ওর কম্প্যারিজনে হালকা কম, ওই জন্য ওটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও কম, ওই জন্য ওটা একটু দূরে যে মিট করছে, আর এটা একটু সামনে মিট করছে, কেন রিফ্র্যাকশনটা এটা বেশি। যে রিফ্র্যাকশনটা হচ্ছে ওটা মানে রেস, যে সলিডের যে রিফ্র্যাকশন ওটা অনেক বেশি রেসগুলোকে একসাথে মিলিত করে দিচ্ছে, কিন্তু যে লিকুইডেরটা ওটা অত মিলিত করতে পারছে না, তাই একটু ওরা দূরে গিয়ে। কেন মিলিত করতে পারছে না তোমার বন্ধুই বললো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কম। একদম সঠিক উত্তর। এবার আমরা উত্তরটি একটু বিশদে জেনে নিই। এর উত্তর কি? দেখো, যেমনটি তোমরা বললে, জলভর্তি লেন্সের ক্ষেত্রে কিন্তু তার ফোকাস দূরত্বে গিয়ে প্রতিশ্রুত রশ্মিগুলো মিলিত হয় এবং অ্যাক্রিলিক লেন্সের ক্ষেত্রেও ফোকাস দূরত্বে গিয়ে মিলিত হয়, কিন্তু মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক বেশি হওয়ার জন্য অ্যাক্রিলিক লেন্স কিন্তু তাকে আরও বেশি বাঁকিয়ে দেয় এবং তার প্রতিশ্রুত রশ্মিগুলি অনেক কাছে মিলিত হয়। কিন্তু জলভর্তি লেন্সের মিউ কম হওয়ায় সে কিন্তু অতটা প্রতিশ্রুত রশ্মিকে বাঁকাতে পারে না এবং তার ফোকাস দূরত্ব একটু বেশিতে গিয়ে মিলিত হয়। আমরা জানি লেন্স মেকার ফর্মুলা অনুযায়ী 1/f = μ-1 মাল্টিপ্লাইড বাই 1/r1 মাইনাস 1/r2, যেখানে কিনা f হলো ফোকাস দূরত্ব, মিউ হলো প্রতিসারাঙ্ক এবং r1 এবং r2 হলো যথাক্রমে তাদের বক্রতা ব্যাসার্ধ। আশা করি প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে। সরাসরি প্রশ্নোত্তরের দুটো রাউন্ডই কিন্তু শেষ, অর্থাৎ 4টে এক্সপেরিমেন্ট দেখে ফেলেছি, 4টে প্রশ্নও এসছে, দুটো টিমের কাছে সেই প্রশ্ন গেছে, তারা উত্তরও দিয়েছে, কিছু কিছু কখনো সঠিক হয়নি, কখনো হয়েছে। আপাতত স্কোর জানিয়ে দিয়ে এই মুহূর্তে টিম MN সাহা রয়েছে 0 এবং টিম পিসিরে রয়েছে 5 নম্বরে। এইবারে আসতে চলেছে কিন্তু সেই মোক্ষম রাউন্ড, যেখানে বাজার প্রেস করে উত্তর দেওয়ার সুযোগ আসবে। যে আগে বাজার প্রেস করবে তার কাছে কিন্তু সুযোগ আসবে। তাহলে সঠিক উত্তর জানা না থাকলে কিন্তু বাজার প্রেস করো না, কারণ তাহলে কিন্তু -5 হতে পারে, তাই তো? তাই বুঝে খেলো, দেখা যাক কি প্রশ্ন আসে। বাজার রাউন্ডের প্রথম প্রশ্নটি করে ফেলা যাক, কিন্তু বরাবরের মতোই আমাদের রয়েছে একটা এক্সপেরিমেন্ট, সেখান থেকে উঠে আসবে প্রশ্ন। দেখতে পাচ্ছ এই মাপনি চোঙে কিন্তু আমরা রেখেছি সাবান জল এবং তার সঙ্গে আমরা মিশিয়ে রেখেছি কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ সেরকম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কিন্তু সেখানে হচ্ছে না। এবার এই মাপনি চোঙের মধ্যে আমরা মিশিয়ে দেবো কিছুটা পটাশিয়াম আয়োডাইড এবং ভালো করে দেখো কি হচ্ছে। পটাশিয়াম আয়োডাইড মেশানো হলো, এবার দেখতে পাচ্ছ কি সুন্দর ফেনা বেরিয়ে আসছে ওপরে। এই পরীক্ষাটি এলিফ্যান্ট টুথপেস্ট নামেও পরিচিত। প্রশ্নটি হলো তোমাদের কাছে, মাপনি চোঙে রাখা হাইড্রোজেন পারঅক্সাইড ও তরল সাবানের মিশ্রণটিতে পটাশিয়াম আয়োডাইড মেশানোর সাথে সাথে যে বিপুল পরিমাণে ফেনা তৈরি হয় তার পিছনে থাকা রাসায়নিক বিক্রিয়াটি ব্যাখ্যা করো। তোমাদের বাজার টেপার সময় শুরু হচ্ছে এখন। বাজার টিপেছে টিম MN সাহা, তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। হাইড্রোজেন পারঅক্সাইড ছিল, এবার সেক্ষেত্রে যখন পটাশিয়াম আয়োডাইড মেশানো হলো তখন পটাশিয়াম আয়োডাইডটি এই বিক্রিয়ায় ক্যাটালিস্টের ভূমিকা পালন করলো, অর্থাৎ অনুঘটকের কাজ করলো এবং বিক্রিয়াটিকে ত্বরান্বিত করে বিপুল পরিমাণে অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো, যা ফোমের আকারে বেরিয়ে এলো। একদমই সঠিক উত্তর এবং তোমরা পেয়ে যাচ্ছ 10-10টি নম্বর। আচ্ছা বলো তো, ক্যাটালিস্ট তো বললে, পজিটিভ ক্যাটালিস্ট না নেগেটিভ ক্যাটালিস্ট? পজিটিভ ক্যাটালিস্ট, কারণ কি বিক্রিয়াটি ত্বরান্বিত করলো। একদমই সঠিক উত্তর এবং যেমন বললাম তোমরা পেয়ে গেলে 10-10টি নাম্বার। এবার আমরা একটু বিশদে দেখে নিই উত্তরটি। তো প্রথমে ছিল সাবান জল, তার মধ্যে মিশ্রান্ন ছিল কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে এটি কিন্তু বিঘটিত হচ্ছিল H2O ও O2-তে। O2 তখনও বার হচ্ছিল কিন্তু অতি অল্প মাত্রায়। যখন আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করলাম, যেমন তোমরা সঠিকভাবে বললে, তখন এই বিক্রিয়াটি কিন্তু ত্বরান্বিত হয়। কেন হয়? কারণ এক্ষেত্রে পটাশিয়াম আয়োডাইড একটা পজিটিভ ক্যাটালিস্ট বা ধনাত্মক অনুঘটকের কাজ করে এবং তার ফলেই কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন বেরিয়ে আসে এবং সাবান জলের সঙ্গে মিশে তৈরি করে এই প্রচুর পরিমাণ ফেনা।
কিছু একটা হবে, এই মজা থেকে কিন্তু বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বোধহয় শুরু হয়েছিল, যে কারণেই আমরা আগের এক্সপেরিমেন্টে দেখতে পেলাম বেশ মজার একটা ব্যাপার স্যাপার ঘটলো। হ্যাঁ, এবং সঠিক উত্তর দিয়ে টিম MN সাহা 10টি নম্বর ওদের খাতায় যোগ করে নিল। দেখা যাক শেষ বাজার কি ঠিক করে, কারণ শেষ বাজারের উপরে নির্ভর করছে আজকে কে উইনার হবে। স্যার, পরের প্রশ্ন। এই পর্বের বাজারের শেষ কোশ্চেনটি রয়েছে বায়োলজি থেকে, এবং তার জন্য কিন্তু আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করব না, আমরা দেখে নেব একটা রেকর্ডেড ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ অরণ্যের একটি বিশেষ ধরনের গাছ রাইজোফোরা, এবং তার অঙ্কুরোদ্গম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই নির্দিষ্ট গাছটিকে কিন্তু তোমরা আমাদের বিখ্যাত সুন্দরবন জাতীয় উদ্যানেও দেখতে পাও। তোমাদের কাছে প্রশ্ন হলো যে রাইজোফোরার মতো নির্দিষ্ট ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদে এই বিশেষ ধরনের অঙ্কুরোদ্গম যেটা তোমরা দেখতে পেলে সেটিকে কি বলে? বাজার টেপার সময় শুরু হচ্ছে এখন। টিম MN সাহা বাজার টিপেছে, আমরা উত্তরের জন্য চলে যাব টিম MN সাহার কাছে। স্যার, এই বিশেষ ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। একদমই সঠিক উত্তর। এটিকে ভিভিপেরাস বা জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে, কিন্তু তবু আমরা একটু বিশদে উত্তরটিকে দেখে নেব। লবণাক্ত মৃত্তিকা কিন্তু অঙ্কুরোদ্গমের জন্য উপযোগী নয়। ইয়েস স্যার, অক্সিজেনের পরিমাণ। সেই জন্য এই মৃত্তিকায় বসবাসকারী উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গমের ফলের মধ্যে উদ্ভিদের সঙ্গে যুক্ত থাকা অবস্থাতেই কিন্তু হয়। এই প্রকার অঙ্কুরোদ্গমকে যেরকম বললাম ভিভিপেরাস বা জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। এই প্রকার অঙ্কুরোদ্গমে প্রথমে ফল ভেদ করে বীজের ভ্রূণমূল বেরিয়ে আসে, তারপর কিন্তু বীজপত্রাবকাণ্ড স্ফীত হয়ে গদার আকৃতি ধারণ করে এবং ফল সহ অঙ্কুরিত বীজটি উদ্ভিদ থেকে বিচ্যুত হয়, এবং সেটি কিন্তু বীজপত্রাবকাণ্ড সহ ভ্রূণমূল মাটিতে গেঁথে যায়, এবং সুন্দরবন সহ অন্যান্য লবণাক্ত ম্যানগ্রোভ বনভূমিতে নির্দিষ্ট কিছু উদ্ভিদ যেমন রাইজোফোরা, এছাড়াও গরান ইত্যাদিতে এই বিশেষ ধরনের অঙ্কুরোদ্গমটি কিন্তু আমরা দেখতে পাই। বাজার রাউন্ডে দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে, সঠিক টাইমে বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়ে কিন্তু আজকের এই এপিসোডে এগিয়ে গেল টিম MN সাহা। টিম পিসিরেও ভালো খেলেছে, কিন্তু টিম MN সাহা এক্সট্রা অর্ডিনারি। তাই আজকের এই এপিসোডের উইনার অর্থাৎ কোয়েস 3.2 শেষ এপিসোডের উইনার টিম MN সাহা, শ্রী নরসিংহ বিদ্যাপীঠ, কদমতলা, শিলিগুড়ি। তোমরা সামনে চলে এসো, তোমরাও সামনে চলে এসো। স্যার, আপনাকে অনুরোধ করবো ওদের হাতে সার্টিফিকেটস তুলে দেওয়ার জন্য। একদম। সৌমিত্র দাস, সৌপর্ণ দাস, রোহিত ছেলে এবং উইনার টিম অর্ণব রয়, কংগ্রেচুলেশন, হরে কৃষ্ণ রয়, কংগ্রেচুলেশন, প্রবাল মহন্ত। এই সঙ্গে আমি দুই স্কুলের টিচার্সদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। দূরদর্শনের তরফ থেকে দুটো টিমের জন্যই থাকবে সুন্দর মেমেন্টো। প্রথমে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, পুরুলিয়া, এবং উইনার টিম শ্রী নরসিংহ বিদ্যাপীঠ, কদমতলা, শিলিগুড়ি। গত সপ্তাহের সঠিক উত্তর হল ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস। সালে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, যা ইংরেজিতে নামকরণ হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস, তার প্রতিষ্ঠা হয়েছিল। তার আগে কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর মিউজিয়াম ডিভিশনের অন্তর্গত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম 1959 সালে কলকাতাতে স্থাপিত হয়েছিল, আর সেটাই ছিল আমাদের দেশের প্রথম বৈজ্ঞানিক মিউজিয়াম। মানে NCSM এর ফরমেশনের পর থেকে আজ অবধি সারা দেশে 25টা সায়েন্স সেন্টার NCSM বানিয়েছে, আর এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়
নেটওয়ার্ক অফ সায়েন্স সেন্টার্স। 2000 সাল নাগাদ ভারত সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা স্কিম ফর প্রমোশন অফ কালচার অফ সায়েন্সের আন্ডারে এই আরও 25টা নতুন বিজ্ঞান কেন্দ্র সারা দেশে বানানো হয়েছে। যে শহরগুলোতে এই বিজ্ঞান কেন্দ্রগুলো আছে সেই শহরের রাজ্য সরকার সেই বিজ্ঞান কেন্দ্রগুলোকে মেনটেন করছে বা ওদের নানান ধরনের অ্যাক্টিভিটি ওই সেন্টারগুলোতে করছে। আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে বিজ্ঞানকে জনপ্রিয় করা, লোকদের বিজ্ঞান সম্বন্ধে সচেতন করা, আর তার জন্য নানান ধরনের এক্সিবিটস বা আমরা যে বলি ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিট, সেটা আমাদের বিজ্ঞান কেন্দ্রতে টোটালি নিজেদের টেকনিক্যাল টিমের সাহায্যে এই এক্সিবিটগুলো বানানো হয়েছে। নানান ধরনের টেকনোলজি ডেভেলপমেন্ট আমাদের এই NCSM-এ কন্টিনিউয়াসলি করা হচ্ছে, আর তার জন্য সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি বলে একটা সেপারেট ইউনিট আমাদের NCSM-এর অধীনে কাজ করে। ওনাদের ওই টিমটার উপর দায়িত্ব হচ্ছে নতুন টেকনোলজি দিয়ে কিভাবে আমরা বিজ্ঞানকে আরও সহজভাবে লোকদের কাছে পৌঁছতে পারি তার জন্য প্রচেষ্টা। অনেকগুলো পেটেন্ট আমাদের CRTL ইতিমধ্যে পেয়েছে নতুন টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য। আর আমাদের একটা চ্যালেঞ্জ যে নতুন যে নলেজ আমাদের কাছে আসছে, যাকে আমরা বলি কাটিং এজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই নতুন নলেজটা কিভাবে ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছতে পারবো সেটার প্রচেষ্টা আমাদের কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সন্দীপ কুমার সিনহা, জামশেদপুর, ঝাড়খণ্ড থেকে। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। এর সঙ্গেই শেষ হলো কোয়েস 3.0 এই জার্নি। কিছুটা ইমোশনাল তো লাগছেই, কিন্তু তার সঙ্গেই আইজ্যাক নিউটনের একটা কথা বলতে হয়। উনি বলেছিলেন, আমি যত শিখি, যত জানি, তারপরে মনে হয় অনেক কিছু অজানাই রয়ে গেল। তাই আপনাদের যদি আগ্রহ থাকে, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানকে ভালোবেসে থাকেন, আপনারাই আমাদের জানাবেন কোয়েস্ট 4.0 আসবে কিনা। তাহলে কিন্তু আমরা আগ্রহ পাবো কোয়েস্ট 4.0 নিয়ে আসার। তাই সেই অপেক্ষায় আমরাও থাকবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে দিন ছুটি। নমস্কার।